গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা সংস্কারের কথা বলছে। ইতিমধ্যে 2 দফায় 11টি সংস্কার কমিশন গঠন করেছেন তারা। আজকে আমরা কথা বলবো স্থানীয় সরকার সংস্কার বিষয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহনা ডিজিটালের বিশেষ আয়োজন প্রেক্ষাপটে সংস্কার। আপনাদের সাথে আমি আছি মাহবুব হাসান রিপন। আমাদের আজকে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক জনাব নাসির উদ্দিন। জনাব নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জনাব নাসির উদ্দিন, আপনি জানেন যে 11টি সংস্কার কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং সেই 11টি সংস্কার কমিশনের মধ্যে 6টি সংস্কার কমিশন তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে। স্থানীয় সরকার কমিশন যেটি রয়েছে সংস্কার কমিশন, সেটি পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তোবা 24 ফেব্রুয়ারি তারা জমা দিতে পারেন, এরকম একটা আলোচনা আমরা দেখছিলাম। এখন পর্যন্ত স্থানীয় সরকার সংস্কার কমিশন কি কি বিষয় নিয়ে কথা বলছেন এবং আমরা আসলে কি কি বিষয় জানতে পেরেছি বা কি ধরনের সুপারিশ এসেছে এখন পর্যন্ত? দেখুন, স্থানীয় সরকার যে সংস্কারের বিষয়টিতে যে ধরনের প্রস্তাব এখনো পর্যন্ত সামনে আসছে, তাতে করে স্থানীয় সরকার যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তনের এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগে যে ধরনের নির্বাচন হতো, বিশেষ করে দলীয় প্রতীকে যে নির্বাচন হতো স্থানীয় সরকার ব্যবস্থায়, যদিও সেটা কখনো হয়েছে, কোনো কোনো সময় আবার বাতিলও হয়েছে, তবে এবার এই যে কমিশন যে সুপারিশ করেছে তাতে করে আইনটিকেই বাতিল করে দেওয়ার সুপারিশ করেছে। এর পাশাপাশি যেটা বলছে যে স্থানীয় সরকার ব্যবস্থায় জানেন যে চেয়ারম্যান, যদি আমরা চিন্তা করি যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, এই ধরনের কিছু বিষয় আছে। তবে যেগুলোতে সরাসরি নির্বাচন হতো, যেগুলোতে মেয়র, সিটি কর্পোরেশন মেয়র কিংবা পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, সেখানে সরাসরি ভোটে তারা নির্বাচিত হতো। তারা সেই সরাসরি ভোটে চেয়ারম্যান পদে বা মেয়র পদে সরাসরি ভোটে তারা চায় না। তারা চায় সেখানে ভিন্ন এক ধরনের প্রস্তাব তারা সামনে আনছে এবং যেটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তারা যে প্রস্তাবটা সুবেশটা সামনে আনতে পারে, যে প্রস্তুতি তারা নিয়ে ফেলছে ইতিমধ্যে, সেটা হচ্ছে ধরুন আপনি কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদে মেম্বার পদে ভোট হবে, সরাসরি ভোট হবে, জনগণের প্রতিনিধিত্ব। সেখান থেকে যারা কাউন্সিলর এবং যারা সদস্য, ইউপি থেকে সদস্য বলে, সদস্যরা পরবর্তীতে চেয়ারম্যান এবং মেয়র তারা সেটা নির্বাচন করবে। এই ধরনের কিছু সুপারিশ তারা সামনে আনছে। এবং একটা বিষয় যেটা একদিনে ভোট করার চিন্তা করছে, আমরা দেখছিলাম যে কোনো সময় আমরা গত যে রাজনৈতিক দলগুলোর আন্ডারে যে ধরনের নির্বাচন হয়েছে, সেখানে পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, 5-6টা ধাপে কিন্তু এই নির্বাচনগুলো হতো। বিশেষ করে ইউনিয়ন পরিষদ, যেটা স্থানীয় সরকারের সবচেয়ে জনগণের সঙ্গে সবচেয়ে কানেক্টেড যে অর্গানটা আমরা দেখি স্থানীয় সরকারে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। সরাসরি একবারে কানেক্টেড অর্গান একটি। সেই অর্গানটাতে 5-6 ধাপেও নির্বাচন হয়েছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদেও বেশ কয়েক ধাপে নির্বাচন হতো। সেখানে খরচের বিষয়টা বা জনবল বিষয়টাকে মাথায় রেখে তারা সেখানে একই দিনে ভোট করার মতো সুপারিশ করেছে। এইসব সুপারিশগুলো হয়তো সামনে আসতে যাচ্ছে। এখন দেখার বিষয় যে সেই সুপারিশগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে, দেখুন, সুপারিশ করলেই তো হবে না, সেগুলো বাস্তবায়নের জন্য এক ধরনের মেকানিজম থাকে। সেটি সরকারকে এবং রাজনৈতিক দলকে সেই বাস্তবায়নের পথে হাঁটতে হয়। সেটাকে জনগণের সঙ্গে কানেক্টেড যে বিষয়গুলো আছে সেগুলোকে নিশ্চয়ই তারা সুপারিশগুলোকে নেবে। সেটা বাস্তবায়ন পর্যায়ে কীভাবে থাকে সেটা এখন আসলে দেখার বিষয়। এবং এই যে আপনি যে সুপারিশগুলো কথা বললেন, সেখানে যদি মেম্বার বা কাউন্সিলরদের ভোটে যদি হচ্ছে চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হয়, তাহলে সেই ক্ষেত্রে জনগণের পছন্দ করার যে জায়গাটা সেটা সংকীর্ণ হলো কিনা, বা গণতান্ত্রিক যে প্রক্রিয়াটি সেটি আবার সঠিকভাবে প্রতিফলন ঘটলো কিনা এই ধরনের নির্বাচনে? এটা একটি খুব ভালো একটি বিষয়। আসলে যদিও আপনি দেখুন, এরকম কাঠামো কিন্তু আছে। আপনি জেলা পরিষদে কিন্তু সরাসরি নির্বাচন হয় না। সেখানে কিন্তু এই যে সিটি কর্পোরেশন না, আপনার ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের যারা সদস্য থাকেন, চেয়ারম্যান মেম্বার সহ, তারা কিন্তু জেলা পরিষদ নির্বাচন করেন। এই ব্যবস্থাপনা আছে। এইখানে নতুন যে দিকটা আসছে যে পুরো সবকটি প্রতিষ্ঠানেরই, মানে স্থানীয় সরকারের সবকটি প্রতিষ্ঠানেরই যারা শীর্ষকর্তা হবেন, অর্থাৎ চেয়ারম্যান এবং মেয়র, তারা সরাসরি নির্বাচিত হবেন না, এই ধরনের প্রস্তাব আসছে। যদিও তারা সেই প্রস্তাবটা ডিক্লেয়ার্ড করার পরে, সুপারিশগুলো পুরোপুরি ডিক্লেয়ার্ড হওয়ার পরে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে
তারা যে নির্বাচিত হবে, যারা চেয়ারম্যান এবং যারা মেয়র নির্বাচিত হবে, তাদের ক্যাটাগরিক্যালি কি হবে? তারা কি সেখানে কি কেউ কেউ নিজেকে উপস্থাপন করবে, নাকি যারা চেয়ারম্যান, যারা সদস্য থাকবেন অর্থাৎ মেম্বার বা যারা কাউন্সিলর হবেন, তারা নিজেরা সেটাকে ডিক্লেয়ার করবে, নিজেরা একটা পছন্দ মতো করতে পারবে? যদি সেটা হয় তাহলে আসলে জনগণের যে প্রতিনিধিত্ব করার কথা আপনি বলছেন সেটা থাকে না। জনগণ এক ধরনের প্রতিনিধিত্ব চায়, চেয়ারম্যানে হোক এবং সেটা মেয়র পদেই হোক, জনগণ প্রতিনিধিত্ব চায়। সেক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে, আসলে প্রস্তাবনা করার জায়গাতে আমরা নেই, আমার চিন্তা হচ্ছে জনগণকে প্রতিনিধি বাছাই করার সুযোগটা দেওয়া উচিত। এটাকে কোনো ফরম্যাটেই এটাকে বাদ দেওয়ার যে পক্ষপাতিত্ব করার মতো অবস্থাতে অন্তত আমরা চিন্তা করতে পারছি না। এটার কারণ হচ্ছে, দেখুন, আপনি যদি আমার এলাকা, সেটা হতে পারে সিটি কর্পোরেশন, সেটা হতে পারে জেলা, উপজেলা, সেটা হতে পারে পরিষদ, এটা আমার এলাকা। আমার এলাকায় ধরুন যদি একজন প্রার্থী বলে যে আমি এখানে চাই প্রতিনিধিত্ব করতে, জনগণ তার চাওয়াকে মূল্যায়ন করছে কি করছে না সেটা নির্ভর করবে। জনগণ চিন্তা করবে যে না, আমার জন্য এই লোকটা, আমার এলাকার জন্য, আমার স্বাধীনতার জন্য, আমার অধিকারের জন্য এই লোকটা পারফেক্ট না, তখন তাকে তারা বাতিল করে দিবে। এবং যদি মনে করে না সে আমার এলাকার জন্য কাজ করবে, তাকে তারা সাদরে গ্রহণ করবে। এই সুযোগটুকু রাখা উচিত জনগণের প্রতিনিধিত্ব গ্রহণ করার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকটি বিষয় নিয়ে, যখন জনগণের প্রতিনিধিত্বের বিষয়টি আসছে, তখন আরেকটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে পৌরসভাগুলো বিলুপ্তির কথা আমরা শুনতে পাচ্ছি। পৌরসভা বাংলাদেশের যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন একটি সংগঠন। এই পৌরসভাগুলো বিলুপ্তি যদি করা হয় তাহলে আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে, এটা যেমন একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে পৌরসভা বিলুপ্তির মাধ্যমে সরকার আসলে কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করছেন? একটু খেয়াল করুন, রাষ্ট্রের কিংবা আপনি স্থানীয় সরকার যেটাই বলেন না কেন, রাষ্ট্রের এক ধরনের কাঠামো আছে। যেমন ধরুন, আপনি একবার শুরু থেকে আসলে রাষ্ট্রপতি এক ধরনের রাষ্ট্রপতি সরকার, এখানে প্রধানমন্ত্রী থাকে, মন্ত্রী পরিষদ, 300 আসনে এমপি থাকে। এই মুহূর্তে 50 জন থাকে মহিলা সংরক্ষিত আসনের থাকে। এটা এক ধরনের কাঠামোগত দিক আছে। এরকম স্থানীয় সরকারও আপনার এক ধরনের কাঠামো, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, এবং যেটা শুরুতে বলছিলাম যে সবচেয়ে পিপল কানেক্টেড যে অর্গান সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। এতদিন পর্যন্ত সেটা এক ধরনের ফর্মে কাজ করেছে। ধরুন আপনি উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ একটা ফর্মে কাজ করেছে। পৌরসভাগুলোকে যদি বিলুপ্ত করা হয় তাতে করে এফেক্ট কতটা হবে সেটা দেখার বিষয়। দেখুন, পৌরসভা আছে 300-র বেশি, 300-র মতো বেশি পৌরসভা, 300-র বেশিও আছে। সেখানে প্রায় 30,000 জনগণ কাজ করে। পৌরসভাগুলোতে যারা কাজ করে তাদের বেতন দিতে হয় সরকারের কাছ থেকে বড় অংশ বেতন বা অন্যান্য যে খরচ বহন করতে হয়, সরকার একটা বড় অংশ বহন করে, বাকিটা পৌরসভাকে নিজস্ব পদ্ধতিতে বা নিজস্ব ইনকাম দিয়ে সেটাকে বহন করতে হয়। এই মুহূর্তে এই সংস্কার কমিশনগুলোর যেটা ফাইন্ডিংস, যেটা 100-র মতো পৌরসভা আছে যেটা আপাতত অকার্যকর। তারা নিজেদের বেতন যে অংশটুকু দিতে হয় সেইটুকু তোলার মতো অবস্থাতেও তারা নেই। এই ধরনের পৌরসভাগুলোকে রেখে যেটা ফাংশন করছে না, যদি ফাংশন না করে তাহলে তাকে দিয়ে আমার কি কাজ হচ্ছে, এবং সেটা নির্বাচনের জন্য যেমন অনেক খরচ, অনেক লোকবল থাকতে হয়। এখন সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবে যদি এভাবে হয় যে তারা কিছুটা জানাও যাচ্ছে যে জেলা পরিষদটাকেই তারা বেশ গুরুত্ব দিচ্ছে, প্রত্যেকটা জেলায় থাকবে সেন্ট্রাল বডি, জেলা হবে সেন্ট্রাল বডি, জেলার পরে উপজেলা, এরপরে ইউনিয়ন পরিষদ, এরকম তারা চিন্তা করছে। জেলা হবে সেন্ট্রাল বডি, সেখানে আপনার যে বাজেটগুলো আসবে সেই বাজেটগুলো জেলাতে আসবে, তারপরে ধাপ ধাপ হয়ে সেগুলোকে এর পরের যে অর্গানগুলোতে আছে সেই অর্গানগুলোতে বাজেটগুলো চলে যাবে, বাস্তবায়ন তারাই করবে। যদি এইভাবে শক্তভাবে তারা প্রস্তাবনা সুপারিশগুলোকে দেয় এবং সেই সুপারিশ যদি শক্তভাবেই আবার বাস্তবায়ন হয়, যদি সেখানে পৌরসভাকে বিলুপ্তি করে দিয়ে হলেও জনগণকে উপকৃত হবে এমন প্রস্তাবনাগুলো তারা করবে, এটা আশা করাই যায়। হ্যাঁ, যদি আপনি একটা পৌরসভাকে বাদ দিতেই হয় তাহলে সেই পৌরসভার যে অ্যাক্টিভিটি ছিল এতদিন পর্যন্ত নিশ্চয়ই একটা পৌরসভা কোনো কাজই করেনি এমনটা আশা করার নিশ্চয়ই কোনো কারণ নেই। আমরা দেখেছি পৌরসভাগুলোকেও বিভিন্ন ধরনের ফাংশনাল কাজ করতে দেখেছি। যদি সেই ফাংশনাল কাজগুলোকে অন্যকে দিয়ে করানো যায়, তাহলে যদি এত বড় একটি কাঠামোকে বাদ দিয়ে যদি সেটাকে ফাংশনাল করা যায়, তাহলে আমার কাছে মনে হয় না যে, দেখুন, মূল শর্তটা হচ্ছে, মূল চাওয়াটা তো হচ্ছে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী হবে এবং জনগণ উপকৃত হবে। যদি সেটাকে করা যায় সেটা ভালো। কারণ হচ্ছে, ভালো কেন বলছি, কারণ 100-র মতো পৌরসভা আসলে ফাংশনাল না এই মুহূর্তে, এবং এটা
তাদের অবজারভেশন এবং আমরা সাংবাদিকরা অনেক সময় দেখেছি, কাজ করতে গিয়েও এরকম বিভিন্ন সময় দেখেছি যে পৌরসভাগুলো আসলে সেভাবে কোনো ফাংশনাল কাজ করে না। বেশিরভাগ কাজ দেখা যায় জেলা পরিষদ কিংবা সবচেয়ে বড় যেটা অর্গান আমি বলছিলাম যে ইউনিয়ন পরিষদ, তারাই বিভিন্নভাবে পিপল ওরিয়েন্টেড হয়ে কাজ করেছে। সেই হিসাব করলে পৌরসভাকে বাদ দিয়ে যদি সম্ভব হয় সেটা করা ভালো, তবে অবশ্যই মনে রাখতে হবে তার কাজগুলোকে অবশ্যই অন্য কোনো অর্গানকে দিয়ে যদি করানো যায় সেরকম কাঠামো তৈরি করতে হবে। হ্যাঁ, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণের কথা আসছিল এবং আমরা জানি যে 11টি সংস্কার কমিশনের মধ্যে 6টি সংস্কার কমিশন তারা ইতিমধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন তাদের ওয়েবসাইটগুলোতে প্রকাশ করেছে এবং সেখানে নির্বাচন সংস্কার কমিশন তারা স্থানীয় সরকার কমিশন নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং তাদের ওখানে আমরা যেটি দেখলাম যে 18 অনুচ্ছেদে তারা যে কথাটি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটি দেখেছি যে আমলাতান্ত্রিক নির্ভরতা অনেক বেশি, অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেন হচ্ছেন আমলারা। তো তারা যে পরামর্শটি দেওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এখন থেকে আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে স্থানীয় সরকার ব্যবস্থায় যারা নির্বাচিত হবেন তারা। এই যে একটা পরিবর্তন করার চেষ্টা করছে, এটা কতটুকু ইফেক্টিভ ওয়েতে কাজ করবে বলে আপনি মনে করছেন? আমি ভাবছিলাম যে সম্ভব হবে কিনা, সেটা এক ধরনের বিষয় আপনি হয়তো জানতে চাইবেন। কাজ করবে কিনা সেটা একটু পরে। সম্ভব অসম্ভবের হিসাবটা একটু আপনাকে বলি। দেখুন, আপনি যদি আমি একটু স্থানীয় সরকারের পরে আসছি, আমি যদি একটু সচিবালয় কেন্দ্রিক চিন্তা করি বা মন্ত্রণালয় কেন্দ্রিক চিন্তা করি, সেটা একটু আসুন। ধরুন একজন আমলা, সে তো যদি সচিব, আপনি তো আমরা বলতে সচিব, উপসচিব এ ধরনেরও বিষয় থাকে, মানে সরকারি কর্মকর্তাকেই তো আমরা সেভাবে চিনি, তাই না? ধরুন মন্ত্রণালয়ের সবচেয়ে উপরে থাকে কে? মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তাই না? তারপর সচিব। হ্যাঁ, এটা মোটামুটি একটা ডেকোরাম। হ্যাঁ, এখন আসুন আপনি যদি মন্ত্রীর, আমরা অনেক সময় দেখি যে এই মন্ত্রণালয়ের সঙ্গে এই মন্ত্রীর সঙ্গে সচিবের দ্বন্দ্ব, এরকম ঘটনা আমরা, এরকম নিউজ ঘটনা আমরা হওয়ার হামেশাই দেখে আসছি। কেন এই ঘটনাটা ঘটছে আসলে? আমরা অনেক সময় দেখছি যে ধরুন একজন মন্ত্রী যিনি হয়েছেন কিংবা যিনি নির্বাচন করছেন, তিনি হচ্ছেন ধরুন এসএসসি পাশ করা, কিংবা তারও কমও আমরা দেখেছি, নিশ্চয়ই সেটা দেখেছেন। হ্যাঁ, আরও কমও হয়। আবার সেই সচিব কিন্তু সর্বোচ্চ ডিগ্রিধারী। তো এই ধরনের টানাপোড়েন তৈরি হয়। এর বাইরেও আছে, ধরুন সচিব এক ধরনের চিন্তা করছে কাজের ক্ষেত্রে, মন্ত্রী বা সরকারের চিন্তা ভিন্ন হয়ে যাচ্ছে। ভিন্নটা কেন হবে? আমার যেটা, আমি মন্ত্রণালয় নিয়ে যেটা ভাববো, সরকার নিশ্চয়ই এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে, তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছ থেকে তার এক ধরনের প্রতিশ্রুতি দিয়েই তো আসে। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হবে, যেটা মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। মন্ত্রী তার আপার হ্যান্ড, সচিব বা অন্য সরকারি কর্মকর্তা তার সেটা বাস্তবায়ন করবে। এইটাই তো হচ্ছে একটা নর্মাল প্রসেস হওয়ার কথা। সেখানে যখন ব্যত্যয় হয় তখন এই আমলাতান্ত্রিক কথাটা সামনে চলে আসে। আপনি দেখুন তারা এই যে সংস্কার কমিশন, স্থানীয় সরকার, তারা একটা প্রস্তাব তারা করছে, সেটা হচ্ছে সদস্য অর্থাৎ কাউন্সিলর এবং ইউপি মেম্বার যারা হবেন তারা এসএসসি পাস থাকবেন এবং চেয়ারম্যানরা এসএসসি। আমার দৃষ্টিতে সেটা চেয়ারম্যান বা এখানে হওয়া উচিত আরও বেশি, অনার্স ডিগ্রিধারী হওয়া উচিত। এটা আমার পরামর্শ। জানি না তারা কি সবশেষ তারা কী ধরনের পরামর্শ দিবে, কি সুপারিশ দিবে, কিন্তু আমার হচ্ছে চেয়ারম্যান মেয়র পদে একেবারে অনার্স ডিগ্রিধারীদের হওয়া উচিত। এটা আমার আমার চাওয়া। যদি এইটা হয় তখন আমলাকেন্দ্রিক জটিলতাগুলো, যদি এমন হয় যে আমার যারা এই অর্গানাইজেশনের যারা প্রধান, যিনি নির্বাচিত হয়ে এসেছেন, তিনি তার সচিবের সঙ্গে, তার সচিব কিংবা তার যারা আমলা আছে তারা এক ধরনের সমান সমান ওয়েতে কাজ করবে, তখন এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো থাকার কথা না। আমলারা যখন তখনই জটিলতা করে চিন্তা করতে পারবে। কেন চিন্তা করতে পারবে? আমলারা হচ্ছে সরকারি কর্মকর্তা যারা, তারা সরকারি ম্যান্ডেট মেনে হিসেব নিয়ে কাজ করবে। সেই রকম পরিস্থিতি যখন তৈরি হতে পারবে তখনই আপনার সম্ভব আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে নিয়ে আসা। এটা এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। আমলাতান্ত্রিক জটিলতার ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্ত এবং যে সরকার কিংবা যে প্রশাসনের দায়িত্বভারে আছে যে প্রতিনিধি, তিনি কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছেন সেটা আমার কাছে বড় মনে হয়। এবং আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ক্ষেত্রে কি আইন করা সম্ভব? এমন কোনো আইনই আছে যে আমলারা এখানে প্রভাব বিস্তার করে ফেলবে, আমাদের মতো করেই চলবে, সেরকম কি বিষয় আছে? কিংবা সরকারের মতো করে চলবে, সেটাও কি বিষয় আছে? বিষয় হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করা। জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে সরকার চলে। জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে যদি যে কোনো প্রতিষ্ঠানের চলার কথা হয়, তাহলে সেই জনগণের চাওয়া বা জনগণের জন্য যে ধরনের কাঠামো তৈরি হয়েছে, সেই কাঠামোতে একজন মন্ত্রী কিংবা একজন চেয়ারম্যান যেভাবে অ্যাক্টিং করবে,
সরকারি কর্মকর্তারা সেটাকে পালন করবে, তারও এক ধরনের কাজ আছে, সেগুলো পালন করবে। যদি সেই কাঠামোগতভাবে আপনার সিস্টেমটা ডেভেলপ করা যায়, তাহলে তো কোথাও কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার কথা না। আমার মূল কথাই হচ্ছে যে জনগণের প্রতিনিধিত্ব যখন তৈরি হবে, সেটা যেন সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বশীল একটি কাঠামো তৈরি হয়, তাহলে এই আমতান্ত্রিক জটিলতাই বলেন কিংবা এই মন্ত্রী এমপিদের ক্ষমতার অতিরিক্ত প্রভাব দেখানোর চিন্তা বলেন, সবটাই শেষ হয়ে যাবে আসলে। চমৎকার করে আপনি আসলে বিষয়টিকে সামনে নিয়ে আসছেন। আমরা মনে করি যে হচ্ছে যে এটা একটা নিয়ম করে বা একটা পরিবর্তন করলে হয়তো বা আমলাতান্ত্রিক জটিলতাটা আসলে কেটে যাবে, কিন্তু তার চাইতে বড় বিষয় যেটা ভারসাম্য আনা। আপনার কথায় যেটা আমরা আসলে বুঝতে পারলাম। আমরা যেই আলোচনা আসলে এখন অনেক বেশি হচ্ছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। আমরা দেখছি যে বিএনপি তারা বলছে যে জাতীয় নির্বাচনটা আগে দেওয়ার জন্য, এবং অন্যান্য ছাত্ররা এবং রাজনৈতিক দল আরো অনেকে আছে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে তারপরে জাতীয় নির্বাচনের দিকে আমরা আসলে যেতে পারি। তো এইরকম একটা অবস্থায় আসলে কি মনে হচ্ছে যে ভবিষ্যতে আসলে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে কোনটি আগে হলে আসলে ভালো হয়, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত আসলে কি হতে পারে? আচ্ছা, আমি যদিও এটা সংস্কার কমিশনের যদিও সুপারিশ কিংবা এর সঙ্গে সম্পর্কিত হওয়ার কথা না, কারণ এটি একদমই রাজনৈতিক একটি বিষয়, রাজনৈতিক এবং প্রশাসন বলতে সরকারের একটি বিষয়। তবে এই মুহূর্তে যে কোনো সিদ্ধান্তই হোক না কেন, আপনি যদি সিদ্ধান্তটা যদি বলেন রাজনৈতিক বিষয়, সেখানেও জনগণ জড়িয়ে যাবে, কারণ রাজনৈতিক চিন্তা কিংবা দেশের যে কোনো কিছু চিন্তা প্রথম স্টেক হোল্ডার হওয়া উচিত জনগণ। এটাই তো আমরা কামনা করি, তাই না? জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতেই তো ধরুন একটি রাষ্ট্র কখন কল্যাণ রাষ্ট্র হয়, যখন জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া হয়। এটা 5 আগস্ট যে নির্বাচনের 5 আগস্টের যে অভ্যুত্থান পরবর্তী যেটা আমরা দেখলাম, যে সেটাও কিন্তু জনগণের চাওয়া পাওয়া বঞ্চিত হচ্ছিল বলেই এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তাই না? যদি জনগণের চাওয়া পাওয়ার মূল্যায়ন থাকতো, তাহলে কিন্তু এই ধরনের অভ্যুত্থান কিংবা বিপ্লব সামনে আসার সুযোগই কম থাকা উচিত। সেক্ষেত্রে জনগণ আসলে এখন কি চায়, আমি সেটাই আপনাকে বলতে পারি। কেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে করার চিন্তা করা হচ্ছে কিংবা জাতীয় নির্বাচনটা আগে করার চিন্তা করা হচ্ছে না, কেন বিএনপি সেটা আগে চাচ্ছে জাতীয় নির্বাচন, পরে কেন চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন? আমি একটা বিষয় একটু দেখার চাচ্ছি, যেটা আপনি বলছিলাম যে সংস্কার কমিশনের পার্ট না, কিন্তু আবার পার্ট হয়ে যাচ্ছে। আপনি স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবেন কি এই মুহূর্তে পারছেন কিনা, সেটা হচ্ছে সরকার কি চায়। সরকার চায় হচ্ছে আসলে আগে সংস্কার, খুব মেজর কিছু সংস্কার তারা করতে চায়, যেটা না করলেই নয় এমন কিছু সংস্কার তারা করতে চায় নির্বাচনের আগে। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চিন্তা করেন, অর্থাৎ ডিসেম্বরের আগেই, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম তো একটা সময় হাতে রাখতে হবে। যদি ডিসেম্বরকে আমরা ধরে নিচ্ছি নির্বাচন, যদিও গত পরশু বা কালকে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বর নির্বাচন হতে পারে, যদি আমরা ডিসেম্বরকে জাতীয় নির্বাচন ধরে আগাতে চাই, তাহলে আপনার হাতে কতদিন সময় আছে? আর হয়তো 8 মাস বা 7-8 মাস সময় আছে। তো এই সময়ের ভিতরে আপনার এই স্থানীয় সরকার নির্বাচনের এখনো পর্যন্ত সুপারিশগুলো সামনে আসুন না, সুপারিশ আসার পরে সেগুলোকে বাস্তবায়নের সময় আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে, আরও অনেকগুলো স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে। এই এত নেগোসিয়েশনের পরে যদি আপনি একটি সংস্কার কমিশনের সুপারিশ যদি কিছুটা হলে বাস্তবায়ন সম্ভব হয়, তারপরে আপনি আসুন স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করা। একই সঙ্গে আপনি আবার জাতীয় নির্বাচনেরও সংস্কার, মানে আপনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের চেয়েও কিন্তু যে নির্বাচন সংস্কার কমিশন, যেটা আমরা যে ওভারঅল নির্বাচনের চিন্তা করি, সেটা কিন্তু সংস্কার নিয়ে কিন্তু কাজ চলছে, সেটা কিন্তু আরও বড় একটা বিষয়, তাই না? সেটাকে কিন্তু কাজ করতে হবে। আপনি কাজ না করলে তখন এই দুটো নির্বাচন সংস্কার নিয়ে কাজ করতে গেলে সময় নিশ্চয়ই লাগে। তো সেই হিসাব করলে আমি যেটা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনটাকে যদি সংস্কার করে নির্বাচন দিতে হয়, খুব বেশি সময় হাতে পাওয়া আসলে যায় না, সেটা আমার দৃষ্টিতে মনে হয়। যদি আপনি নির্বাচনকে ডিসেম্বরকে জাতীয় নির্বাচনের পথ ধরে আগান, খুব বেশি সময় হাতে পাওয়া যায় না। আর যদি আপনি এখন মূলত রাষ্ট্রের এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের করার মতো যে ধরনের বিরাট আয়োজন, সেইটা করার জন্য অন্তর্বর্তী সরকারের যে ধরনের কাঠামো, সেই কাঠামোতে আমার কাছে মনে হয় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জিং হতে হবে। প্রশাসনকেও তারা এখনো পর্যন্ত সেভাবে প্রশাসন যেভাবে সহযোগিতা ফাংশনাল করতে গেলে যে ধরনের লাগে, সেটাও ফাংশনাল এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না। সব কিছু মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন তাদের জন্য দিতে চায়, যেটা কিছু রাজনৈতিক দলের বিরোধিতার পরেও তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। এবং ওই যে বললাম বিরোধিতা, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তখন আপনি এখন যেহেতু বিএনপির এক ধরনের
বিরোধিতার কথা আছে। বিএনপি কেন বিরোধিতা করছে যে স্থানীয় হ্যাঁ, সরকার? বিএনপির যেটা খুব স্পষ্ট, তারা, আমার কাছে মনে হয় স্পষ্ট, তারা আসলে জাতীয় নির্বাচনটাকে আগে চায়। কেন চায় সেটা হচ্ছে, দেখুন বিএনপি, আমার কাছে যেটা মনে হয়, বিএনপি এই মুহূর্তে যে কটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে মাঠে খেলতে পারছে, মানে মাঠের রাজনীতি যারা আছে, আমি খেলতে পারছি বলছি, আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই সেটা বলতে পারছি, আমি জামাত এবং বিএনপির কথা বলছি। তুলনামূলকভাবে বিএনপি নিজেদেরকে শক্ত অবস্থান মনে করছে, এবং এটা এখনো পর্যন্ত যৌক্তিকই মনে হচ্ছে, কারণ বিএনপির ভোট ব্যাংক সহ আনুষ্ঠানিক সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত যৌক্তিকই মনে হচ্ছে, শক্ত অবস্থান মনে করছে বিএনপি। সেক্ষেত্রে হয়তো তারা চিন্তা করছে যদি নির্বাচন হয় তাহলে তাদের সম্ভাবনা বেশি, এটা তাদের মনে হওয়া, হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের অ্যাটিটিউড বা অন্যান্য বিষয়গুলোতে, সেটা তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে তারা স্থানীয় সরকারটা তাদের নির্বাচন দিতে পারলে, তারা ধরুন একটা যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে, যখন তারা ক্ষমতায় থাকবে তখন তারা নির্বাচন চাইতে পারে, চাইলে সেটা তাদের মতো করে এক ধরনের নির্বাচনের যে কাঠামোগত দিক হয় সেটা যদিও তারা মনে করছে যে এই সরকারই তারা সংস্কারটা করে যাক, কিন্তু তারা অধীনে নির্বাচন দিলেও তার নিজের অধীন নির্বাচন, কিংবা তারা যদি মনে করে যে না এই জাতীয় নির্বাচনে আমরা ভালো অবস্থানে আছি, সেই ক্ষেত্রে তারা ওইটা চিন্তা করতে পারে। আরেকটা বিষয় আছে, যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান, আমি যেটা বলছিলাম সময় কতটুকু আছে, আসলে সময় কম পাওয়া যাবে। যদি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনটা আগে করতে যান সময় কম পাওয়া যাবে, সেক্ষেত্রে তারা মনে করছে হয়তো জাতীয় নির্বাচনটা তাহলে ওই ডিসেম্বরের 26 জুনে চলে যাবে, কিংবা আরও বেশি হতে পারে, এটা আমার অবজারভেশন, আরও বেশিও হতে পারে। তখন এইসব কারণে হয়তো তারা বিরোধিতা করছে। এখন এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে তার সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার নিয়ে, এবং সেখানে বেশ কিছু আলোচনায় আসলে আমরা উপভোগ করলাম, এবং যার মাধ্যমে আসলে আমরা জানার চেষ্টা করলাম যে বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থার যে নির্বাচন, যেটি সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারটি কতটুকু প্রাসঙ্গিক হতে পারে, কতটুকু জনকল্যাণমুখী হতে পারে, এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য সেটা কতটুকু বাস্তবসম্মত হতে পারে, সেই আলোচনাটুকুই এতক্ষণ ধরে আমরা করছিলাম। এখন পর্যন্ত যারা আমাদের এই আলোচনায়, অর্থাৎ মোহনা ডিজিটালের বিশেষ আয়োজন প্রেক্ষাপটের সংস্কার যারা উপভোগ করছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের যে পেজটি আছে সেখানে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।